আর ট্রাস্টগুলোর কি খবর, সেই ট্রাস্টগুলোর কি অবস্থা, কোথা থেকে টাকা এসেছে, কিভাবে আত্মসাৎ হয়েছে, সেটা নিয়ে আজকে শুরু করব দাদা। রাইট। আমি আপনাদেরকে আজকে যে ডিসকাশনের জন্য আমি প্রি ডকুমেন্টসটার কথা বলেছি, আপনারা যদি সেটা একটু সামনে ধরেন, এই ডকুমেন্টসটাকে পুরোটা বলা যেতে পারে যে তার অপরাধগুলোর একটা সামারি ডকুমেন্টস বলা যেতে পারে, যে কোন কোন জায়গাতে কি ধরনের অনিয়ম তিনি করেছেন। এর আগের প্রোগ্রামগুলোকে যদি আমি একটু সামারি করি, কয়েকটা পয়েন্টে নিয়ে আসি। আমরা প্রথমে দেখেছি যে তিনি কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি, প্রথমত আসলে গ্রামীণ ব্যাংকের এমডি পদের আগে আমাদের জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে নিজেকে গ্রামীণ ব্যাংকের কিভাবে সৃষ্টিকর্তা হিসেবে তিনি নিজেকে আসলে প্রথমে জাহির করে থাকেন। আজকে একটা আপনার গ্রামীণ ব্যাংকের যখন এই মামলাগুলো চলছিল তখন তার প্রতিপক্ষের আইনজীবী খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। সেই কথাটা ছিল এমন যে 1976 সালে গ্রামীণ একটা প্রজেক্ট কিন্তু করেছিল সরকার, সেটা হচ্ছে যে, এবং চিটাগং ইউনিভার্সিটির যেই একটা প্রজেক্ট ছিল যে এই ধরনের মাইক্রো ক্রেডিট নিয়ে সমাজকে বদলে দেওয়া যায় কিনা, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মাথা থেকে বের হওয়া কোনো ধরনের বুদ্ধি বা কোনো প্রজেক্ট না, এবং এটা পাইলট প্রজেক্ট হিসেবে, একটা প্রজেক্টের অংশ হিসেবে সেখানকার ছাত্রছাত্রীরা এইটা শুরু করেছিল, যেটা পরবর্তী সময়ে সরকারিভাবে একটা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পায়, যেটার মালিকানা সরকারের। আমি আগেও বলেছি যে গ্রামীণ ব্যাংকটা সবসময় চলতে হচ্ছে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 এটার মাধ্যমে। কিন্তু আপনাকেও যদি জিজ্ঞেস করা হয় ইন্দিরা, আপনাকে যদি মানে আজকের এই আলোচনাগুলো যদি না হতো, আমি নিশ্চিত যে আপনিও জানতেন যে গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর ইউনূসেরই একটা প্রতিষ্ঠান। বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটা জানে। আপনি শুনলে অবাক হবেন যে তিনি শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের এমডি থাকবার জন্য কোর্টে যেই লড়াইটা হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশের কোনো একটা ব্যাংকের এমডি থাকতে পারবেন তিনি 60 বছর হলে, আর তিনি থাকতে পারবেন না 60 বছর পার হয়ে গেলে। সেটা নিয়ে কত মামলা মোকদ্দমা, কত কিছু, এবং সারা পৃথিবীকে এই অপপ্রচারটা চালিয়েছে যে সরকার জোর করে তাকে ব্যাংক থেকে বের করে দিয়েছে। অথচ এটাই ছিল একদম একটা রুলস যে আপনার 60 ইয়ার্স হলে আপনি কোনো ব্যাংকের এমডি থাকতে পারবেন না। আচ্ছা, শুরুটা আমি কেন এইভাবে করতে চাচ্ছি যে গ্রামীণ ব্যাংক তার না, এটা সরকারের, তিনি গ্রামীণ ব্যাংকে বছরের পর বছর থাকতে চেয়েছেন। এর একটা প্রধান কারণ আমি মনে করি, এর একটা প্রধান কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অবাধ লুটপাটের একটা বড় ধরনের সুযোগ এখানে তৈরি হয়েছিল। আচ্ছা, যেমন যেমন গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে, যেটা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি, আমি একটু সামারি করলে তাহলে আজকে এই পর্ব থেকে যে দর্শকরা দেখছেন তার একটা ক্লু পাবেন, তারপরে আমি ইস্যুস গুলোতে ছোট ছোট করে আসছি। গ্রামীণ ব্যাংকের একজন এমডি থাকা অবস্থাতে তিনি কিভাবে তার ফ্যামিলিকে ব্যবসা পাইয়ে দিয়েছেন, কিভাবে দাতাদের কাছ থেকে আসা অর্থগুলো তিনি যেই কাজে ব্যয় করার কথা সেটাতে না করে তিনি অন্য কাজে ব্যয় করেছেন, এবং একটি কোম্পানি খুলে ওইখান থেকে আরেকটি কোম্পানি খুলে সেই কোম্পানিকে দিয়ে তিনি ব্যবসা করিয়ে ওই ব্যবসার ট্যাক্সের কাগজ দিয়ে বাকি ব্যবসার ট্যাক্স দেখানো হয়েছে। অর্থাৎ এক ট্যাক্সের কাগজ দিয়ে আপনার 4টা-5টা কোম্পানির ট্যাক্স দেখানো হয়েছে, যাতে করে আর অন্য কোম্পানির ট্যাক্স না দিতে হয়। এইভাবে এগুলো তো করেছেন সরকারের অর্থ আত্মসাৎ, নিজেকে গ্রামীণ ব্যাংকের এমডি দেখানো, নিজের পরিবারকে অর্থশালী বিত্তশালী করা। এরপরে তিনি করলেন কি, নিজের যে ট্যাক্সটা আছে, এই যে আপনি শুরুতে আমাকে প্রশ্নটা করেছেন ট্রাস্ট, এখন আপনাকে আমি এই পয়েন্টটাতে আসছি। আমি আসার আগে একটু জাস্ট গল্প করে নিলাম। এই ট্রাস্ট জিনিসটা ইউনূসের অত্যন্ত প্রিয় একটা জিনিস। আচ্ছা, কেন একটা প্রিয় জিনিস? কারণ হলো এই ট্রাস্টের মাধ্যমে একাধারে যেমন আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারেন, অন্যদিকে আপনি অর্থ পাচার করতে পারেন বিভিন্ন রকমের আপনার আপনার ট্রাস্ট খুলে। যেমন আমরা এর আগের পর্বে এও বলেছিলাম যে তার ব্যক্তিগত যেই ইনকাম হয়েছিল, যেমন একটা ইয়ারে আমরা দেখিয়েছিলাম 2011 থেকে 2011-12 অর্থ বছরে তার ইনকাম ছিল হচ্ছে 77 কোটি টাকা।
এই 77 কোটি টাকার ওপরে যাতে তাকে ট্যাক্স দিতে না হয়, তিনি তখন করলেন কি, চ্যারিটেবল অর্গানাইজেশনের নামে বিভিন্ন জায়গাতে তিনি টাকা পয়সা ডিসপার্স করে, আর তিনি ট্যাক্সটা দিলেন না। পরে দেখা গেল এটা তার পারিবারিক প্রতিষ্ঠান, নিজেই সেই টাকা নিয়েছে। দেখুন, এই যে তিনি কোম্পানিগুলো খুলেছেন, এই যে ট্রাস্টগুলো খুলেছেন, এই ট্রাস্টগুলো তিনি নিয়ম মেনটেন করে খুলেননি। তার যখন যেটা মন চেয়েছে, যখন যেভাবে মনে চেয়েছে, আপনাকে যে ডকুমেন্টসটা দিয়েছি, দেখুন এখানে লেখা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নামে, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট সৃষ্টি করেছেন। আপনি যদি আমাকে আর পেজ নম্বরটা একটু বলেন যে কত পেজের কথা আপনি বলছেন, আমার কাছে প্রথম page। ডকুমেন্টসটা রয়েছে। আপনি প্রথম পেজের হুম 1 2 3 4 5 6 7 8 নাম্বার প্যারাটাতে যেতে পারেন। যেমন এই যে প্রফেসর ইউনূস ট্রাস্ট তৈরি করেছেন, তার আগে আপনি একটু লক্ষ্য করুন, যেমন 2000 সাল থেকে ডক্টর ইউনূস বিদেশ থেকে যত অর্থ হ্যাঁ। পেয়েছেন, হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 2006 থেকে 2008 সালে। আমি এর আগে একটা ডকুমেন্টস দিয়েছি, হয়তোবা এটা আগে বলে রাখলে খুব ভালো হতো। আমি আপনাদেরকে এই জায়গাটা একটু বলি। 2006 থেকে 2008 এর একটা হিসাব আমাদের কাছে আছে, যে হঠাৎ করে এই 3টা বছর, অর্থাৎ 2006, 2007 এবং 2008, এই 3টা অর্থ বছরে হঠাৎ করে তার অনেক টাকা তার অ্যাকাউন্টে ঢোকা শুরু করে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে তখন 111, অর্থাৎ বাংলাদেশে আপনারা জানেন যে সেই সময়টাতে 2001 সালে বিএনপির ক্ষমতা থেকে সরে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটা বাজে সময় পার করেছিল, যেটাকে আমরা বাংলাদেশে বলা হয় 111 পিরিয়ড। যেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বা তৎকালীন সাবেক সদ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের দুজনকেই রাজনীতি থেকে মাইনাস করবার একটা চক্রান্ত সেটা ছিল। এখন এই 2006 এবং 2007 এবং 2008-এ আমাদের কাছে যে ব্যাংক হিসেবটা আছে, সেখানে দেখা গেল যে খুবই আনইউজুয়াল বেশ কিছু টাকা লেনদেন হয়েছে। এবং মজার ব্যাপার হলো, ইউনূস ওই বছর ঘোষণা দেয় সে একটি রাজনৈতিক দল খুলবে। দলটার নাম হচ্ছে নাগরিক শক্তি। আপনি শুনলে অবাক হবেন, এই নাগরিক শক্তি আপনার পরবর্তী সময় সে আর রাজনীতিটা কন্টিনিউ করে না। তারপরে তো বাংলাদেশে বহু বছর চলে গেছে, রাজনীতি তার বাঁকে ঘুরেছে। কিন্তু এই যে 5 তারিখে, 5ই অগাস্টে যে মেহেমটা বাংলাদেশে তৈরি হলো, দখলদার বাহিনীরা দখল করলো, মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই ঘটনার কিছুদিন আগে, অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে একটা ছাত্র সংগঠন তৈরি হয় বেশ লোকচক্ষুর আড়ালে। গোয়েন্দারাও সেটা নিয়ে কোনো খুব বেশি কথা বলেনি, সেটা কি করছে সেটাও আমাদেরকে আসলে ওভাবে বলা হয়নি। এই দলটার নাম ছিল আপনার, এই ছাত্রদেরই একটা দল, সেটা হচ্ছে নাগরিক ছাত্র বা ছাত্র অধিকার সামটাইম এরকম একটা, কিন্তু তার আগে নাগরিক আছে। অর্থাৎ ইউনূসের অর্থায়নে এই দলটি গঠিত হয়েছিল 4ই অক্টোবর 2023 সালে।